হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আর একবার স্বাগত জানাই। আমরা অলরেডি 2016-র স্কুল সার্ভিস কমিশনের নিউট্রিশন পেপারের যে কোয়েশ্চেন্সগুলো ছিল সেগুলো ডিসকাস করে নিয়েছি। আজকে থেকে আমরা 2023 সালে অনুষ্ঠিত হয়ে যাওয়া 7th SLST এটি 11-12 দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের নিউট্রিশন পেপারের কোয়েশ্চেন অ্যানালিসিস করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা বেসিক্যালি এ সিরিজটা করছি কারণ অনেকগুলো সিরিজ ছিল সেখানে, ABCD। আমরা এ সিরিজটা করছি এবং এখানে যে কটা আনসার প্রোভাইড করা হয়েছে সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকেই কালেক্ট করা, তো তোমরা সেটা মিলিয়ে নিতে পারো। আমরা মূলত সিরিজ এ যেটা ছিল সেই সিরিজ এর কোশ্চেন পেপারটা আলোচনা করছি। প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং এনজাইমস ইজ নট প্রোটিন ইন নেচার? এই যে নিম্নলিখিত তিনটে এনজাইম রয়েছে তার মধ্যে কোনটা প্রোটিন নয়? ঠিক আছে, কোনটা প্রোটিন নয়? অ্যাকর্ডিং টু দ্য আনসার কি, এখানে রাইট আনসার কি ছিল? রাইট আনসার ছিল একের সি, দ্যাট ইজ রাইবোজাইম। দেখো, ট্রিপসিন বেসিক্যালি কি? ট্রিপসিন হচ্ছে সেরিন প্রোটিয়েজ এনজাইম, যেটা কিনা প্রোটিনের ডাইজেশনে হেল্প করে থাকে। আমরা ডাইজেশন পড়েছি, সেখানে দেখেছি। এবং এটা ন্যাচারালি প্রডিউস হয় কোথায়? প্যানক্রিয়াসে। এটা একটা ইনঅ্যাক্টিভ প্রিকারসর থাকে, তার মানে পূর্ববর্তী পর্যায়ে ট্রিপসিনোজেন, যেটাকে কিন্তু এটা বেসিক্যালি কোথায় অ্যাক্টিভ করে থাকে? স্মল ইন্টেস্টাইনে। তার মানে ট্রিপসিন এমন একটা এনজাইম যেটা ইনঅ্যাক্টিভেটেড ট্রিপসিনোজেনকে স্মল ইন্টেস্টাইনে অ্যাক্টিভেট করে থাকে। তাহলে এর ফাংশন বা কাজ আমরা কি দেখতে পাচ্ছি? এর ফাংশন যদি দেখে থাকি তাহলে ইট ব্রেকস ডাউন দ্য প্রোটিনস ইন্টু স্মলার পেপটাইড, ছোট ছোট পেপটাইডসে কিন্তু ভাগ করে দেয়। বাই ক্লিভিং পেপটাইড বন্ডস আফটার লাইসিন অর আর্জিনাইন, যেগুলো আমাদের অ্যামিনো অ্যাসিড রয়েছে সেগুলোর রেসিডিউস কিন্তু ফর্ম করে থাকে। অ্যাক্টিভেশনটা আমরা দেখলাম যেটা বেসিক্যালি ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভেট করে থাকে স্মল ইন্টেস্টাইনের, যদি আরও পার্টিকুলারলি আমরা বলি তাহলে ডিওডেনামে। তাহলে বায়োটেকনোলজিক্যাল ইউজ কোথায় রয়েছে? সেল কালচারে, প্রোটিন ডাইজেশনে আর বায়োকেমিক্যাল রিসার্চে। হেক্সোকাইনেস আমরা কোথায় দেখে থাকি? গ্লুকোজ মেটাবলিজমের, যখন গ্লুকোজ মেটাবলিজমের গ্লাইকোলাইসিস পর্যায়টা স্টার্ট হয় সেখানেই কিন্তু আমরা এই হেক্সোকাইনেজের রোল প্লেটা দেখে থাকি। এটা ফসফোরাইলেশন অফ গ্লুকোজ করে থাকে, এটা গ্লুকোজ 6 ফসফেটে গ্লুকোজকে কনভার্ট করে থাকে এবং এটা কি স্টেপ? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে গ্লাইকোলাইসিস পর্যায়ে। এই যে রিয়াকশনটা, এটা কিন্তু গ্লুকোজকে সেলের মধ্যে ট্র্যাপ করার জন্য একটা খুব ইম্পর্টেন্ট পাথওয়ে, এবং এটা ব্রেকডাউনকে ইনিশিয়েট করে থাকে, তার মানে স্টার্টিং করে থাকে। এবং এই স্টার্টিংটা কিসের জন্য হয়? গ্লাইকোলাইসিসের জন্য হয়, যেটা থেকে আলটিমেটলি এনার্জি তৈরি হয়। তাহলে এর ফাংশন কি? এটা বেসিক্যালি একটা ফসফেট গ্রুপকে এটিপি থেকে গ্লুকোজে ট্রান্সফার করে এবং ডিফিউজিং করতে সাহায্য করে থাকে সেলের মধ্যে। কি কি টাইপ হতে পারে? 1 2 3 4, মানে এই ধরনের বিভিন্ন টাইপ হয়। এবং আমরা অনেক সময় হেক্সোকাইনেজের সাথে গ্লুকোকাইনেজও দেখে থাকি, বা অর দিয়ে লেখা থাকে অনেক জায়গাতে। বেসিক্যালি হেক্সোকাইনেজের যে 4 ভ্যারাইটিটা রয়েছে সেটাকে গ্লুকোকাইনেজ বলা হয়। রেগুলেশন, যেটা আমরা দেখলাম যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরিতে এটা সাহায্য করে থাকে। আর ইউজ যদি আমরা দেখে থাকি, ইউজটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। রাইবোজাইম, এটা আরএনএ মলিকিউল এবং এটা বেসিক্যালি একটা এনজাইম। এটা বায়োকেমিক্যাল রিয়াকশনসকে ক্যাটালাইজিস করে। এটা আরএনএ প্রসেসিং, জিন এক্সপ্রেশন, প্রোটিন ইত্যাদিকে কিন্তু স্টার্টিং করে থাকে। কিন্তু এটা বলছে মাচ লাইক প্রোটিন বেসড এনজাইম, তার মানে এটা আমরা বলতে পারি যে ইটস নট বাই ন্যাচারালি প্রোটিন এনজাইম। এটাকে বলা হচ্ছে মাচ লাইক, তার মানে অনেকটা তার মতন। ঠিক আছে, তাহলে কম্পেয়ার। এবার এখানে প্রশ্ন হতে পারে যে এটাও তো প্রোটিনের মতন, প্রোটিন বেসড এনজাইম, এটা হতেই পারে, কিন্তু আমাকে বাকি অপশনের সাথে এর তুলনা করতে হবে। এখানে আমি একটা জিনিস মেনশন করতে চাই, আমরা 2016-র কোশ্চেন করেছি, এখন মাদ্রাসা সার্ভিস কমিশনের কোশ্চেন করছি। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে হবে যে ওখানে একদম ডাইরেক্ট কোশ্চেন ছিল, বাট যেহেতু অনেক দিনের গ্যাপ, তারপর
এক্সাম হচ্ছে আবার। আমি যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের কথাই বলি, তাহলে সেক্ষেত্রে কোয়েশ্চেনের মধ্যে আমাকে একটু একটা থট প্রসেস অ্যাপ্লাই করতে হবে। আমাকে একটু ভাবতে হবে যে, যে অপশনগুলো দেওয়া রয়েছে সেই অপশনগুলোর মধ্যে কি কাজ করছে। বাকি দুজন আমি দেখছি একদম বাই ন্যাচারালি দে আর প্রোটিন ইন স্ট্রাকচার, বাট রাইবোজাইমের ক্ষেত্রে দে আর অ্যাক্টিং লাইক অ্যাজ প্রোটিন বেসড এনজাইম। ঠিক আছে? সেটা কিন্তু আমাকে দেখতে হবে। তাহলে রাইবোজাইম বেসিক্যালি কি করছে, আরএনএ কে ভাঙতে সাহায্য করছে, আরএনএ এর স্প্লাইসিং এ সাহায্য করছে এবং পেপটাইড বন্ড ফরমেশনে কিন্তু সাহায্য করে থাকে। বায়োলজিক্যাল ইম্পর্টেন্স, এটা রাইবোজোমাল আরএনএ ফাংশনে ইনভলভ থাকে, যেটা অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সিনথেসিসের সময় প্রয়োজন হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 যদি আমরা দেখি এখানে কি বলছে, বলছে পার অক্সাইড ভ্যালু বেসিক্যালি আমরা মেজার করে থাকি কি, পার অক্সাইড ভ্যালুর মাধ্যমে আমরা কি মেজার করে থাকি। এবার দেখো অনেকে ইংলিশ বাংলা মানে করে থাকে, তো পার অক্সাইড ভ্যালু এবং এখানে পার অক্সাইড ভ্যালু মাপ করা হয়, এই দুটো জিনিস একসাথে যুক্ত হয়ে একটা উদ্ভট শব্দ তৈরি করেছে, সেই কারণেই কিন্তু ইংলিশটাকে দেখা হয়ে থাকে। তাহলে বেসিক্যালি পার অক্সাইড ভ্যালু আমরা কোন কাজে ব্যবহার করে থাকি, যদি আমরা আনসার কির অ্যাকর্ডিং যাই তাহলে সেটা আনসার কি হয়ে যাবে, র্যান্সিডিটি, অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি দ্য রাইট আনসার। কারণ পার অক্সাইড ভ্যালু যেটা থাকে এটা এক্সটেন্ট অফ অক্সিডেশনকে মেজার করে থাকে, কার ফ্যাটস এবং অয়েলসের। এটা ইন্ডিকেট করে যে পার অক্সাইড কম্পাউন্ডের কনসেন্ট্রেশন কতটা রয়েছে এই পার্টিকুলার স্যাম্পেলের মধ্যে। আমার কাছে সাপোজ একটা স্যাম্পেল রয়েছে, তার মধ্যে কনসেন্ট্রেশন কতটা রয়েছে আমি দেখে থাকি, এবং এটা লিপিড অক্সিডেশন এবং র্যান্সিডিটির আর্লি মার্কার হিসাবে কিন্তু সাহায্য করে থাকে। কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, অ্যান্টিবায়োটিক থেরাপি মেক্স দ্য পারসন ডেফিশিয়েন্ট অফ। তার মানে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি আমি অ্যান্টিবায়োটিক থেরাপি করে থাকি, মানে কেউ অ্যান্টিবায়োটিক নিয়ে থাকছে, তাহলে তার ক্ষেত্রে কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি হতে পারে, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি না কে। যদি আমি এই অ্যাকর্ডিংয়ে যাই যে আমি জানি না, কারণ অনেকের প্রশ্ন যে ইটস লাইক বায়োকেমিস্ট্রি এটাতে বেশি দেওয়া হয়ে গেছে, তো ধরলাম সে অ্যাকর্ডিং আমি জানি না। তাহলে সেক্ষেত্রে আমার আনসারের অ্যাপ্রোচটা কি হতে পারে, দেখো অ্যান্টিবায়োটিক থেরাপি মেক্স দ্য পারসন ডেফিশিয়েন্ট অফ। তো এখানে যে আম, মানে আমাদের ভিটামিনসের কথা আছে, এর মধ্যে এই দুজন কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, তার মানে দে আর গুড, মানে এরা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, বাকি দুজনও উপকারী, বাট তাদের কম্পেয়ারে এরা দুজন বেস্ট। তাহলে আমি যদি আনসার করতাম আমি এইভাবেই করতাম। আমি যদি দেখে থাকি তাহলে এই যে ভিটামিন গুড ভিটামিনের ক্ষেত্রে যদি আমি দেখে থাকি, তাহলে ভিটামিন ডি এর কাজ কি, ভিটামিন ডি এর বেসিক্যালি কাজ হচ্ছে আমাদের বোন ফরমেশনে, ঠিক আছে। ভিটামিন কে এর কি, রক্ত চঞ্চলে। তাহলে এদের কাজকে ট্যালি করে আমি একটা আন্দাজ যদি করে থাকি যে ভিটামিন এ এবং সি আমি কোনোভাবেই নিতে পারি না, তাহলে আমার কাছে পড়ে থাকছে ভিটামিন ডি এবং ভিটামিন কে। তাহলে ভিটামিন ডি এবং কে এর মধ্যে যেহেতু ব্লাড রিলেটেড বিষয় রয়েছে, অ্যান্টিবায়োটিক থেরাপি, এবং থেরাপিটা আলটিমেটলি অ্যাবজর্পশন তো ব্লাডের মাধ্যমেই হয়। এটা আমি জাস্ট একটা অ্যাজাম্পশনের মাধ্যমে বলছি যে অ্যাপ্রোচটা আমার কি হতে পারতো। এটা কোনো এটার কোনো সাইন্টিফিক ভিত্তি আমি বলবো না যে আছে, আমি অ্যাপ্রোচটা বলবো, কারণ সমস্ত কোশ্চেন যে আমার পরিচিত থাকবে তার কোনো মানে নেই। বাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যাকর্ডিং টু আওয়ার থট প্রসেস যে আমি কিভাবে সেটাকে অ্যাপ্লাই করব বা কিভাবে সেটাকে আনসার করতে পারবো। তো অ্যাকর্ডিং টু আনসার কি, এখানে ভিটামিন কে রাইট আনসার রয়েছে এবং ভিটামিন কে যায়। আমি যদি অ্যাবজর্পশনের পার্সপেক্টিভে দেখি তাহলে ব্লাডে অ্যাবজর্পশন হচ্ছে ভিটামিন কে রিলেটেড টু ব্লাড। তো এই বিষয়টাকে কাজে লাগিয়ে মেবি আমি ভিটামিন কেটা করতে পারি, কিন্তু অনেকের চান্সেস ছিল ভিটামিন এ আর বি এর মধ্যে কিন্তু রাইট আনসার সিলেক্ট করা। তো এইভাবে একটু ইন্টেলেকচুয়ালি কিন্তু আমাকে দেখতে হবে। এবার দেখছি যে অ্যান্টিবায়োটিক থেরাপিটা বেসিক্যালি কি, এটা কি করে, ভিটামিন কে এর ডেফিসিয়েন্সি নিয়ে আসে। কেন? কারণ এটা গাট মাইক্রোবায়োটা যেটা থাকে সেটাকে ডিসরাপ্ট করে দেয়। এবং নর্মালি আমরা যদি দেখে থাকি তাহলে নর্মালি কোন বিষয়টা আমরা দেখে থাকবো, এটা বেসিক্যালি ভিটামিন কে সিনথেসাইজ করে থাকে কোথায়, ইন্টেস্টাইনে। ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া প্লে আ কি রোল, ঠিক আছে, ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া প্লে আ কি রোল producing vitamin K. Prolonged use of antibiotics can reduce its availability, increasing the risk of bleeding disorders due to impaired blood clotting. তার মানে আমি কিছুটা মেবি আন্দাজে ঠিক বলেছি। আমি কিন্তু এটা না যে আনসারটা অলরেডি আমি করে রেখেছি, বাট সে অ্যাকর্ডিং
আমি বা হয়তো আমার মতন এরকম বহু স্টুডেন্ট রয়েছে যারা তাদের মতন করে একটা অ্যাপ্রোচ ডেভেলপ করে। ঠিক আছে? যে আমি এইভাবে কোয়েশ্চেনটাকে দেখব। কোয়েশ্চেনটাকে আমি কিভাবে দেখছি? আমার এই এত কথাগুলো বলার কোনো মানেই হয় না। আমি সিম্পলি এখানে আনসার করিয়ে চলে যেতে পারি। বাট আমার মনে হয় যে আমার অ্যাপ্রোচটা কি হবে? আবারও বলছি, আ কোয়েশ্চেনের ক্ষেত্রে ওর অপশনগুলোর সাথেই কিন্তু আমাদেরকে মেইন গেমটা দেখতে হবে। যে কি রয়েছে? তাহলে ভিটামিন কে কার সাথে রিলেটেড? ব্লাড ক্লটিং ইত্যাদি। তাহলে অ্যান্টিবায়োটিক যদি কেউ রেগুলারলি ইউজ করতে থাকে তাহলে ভিটামিন কে ডেফিসিয়েন্সি হবে, কারণ ওর মেইনলি ওর যে কাজটা সেটাও করতে পারবে না। তাহলে এখানে রাইট আনসার কি? ভিটামিন কে। আচ্ছা, নিনহাইড্রিন টেস্ট আমরা বেসিক্যালি কি দিচ্ছি? ইয়েলো কালার। এখানে মনে হয় একটা ডাব্লু পড়েনি। ইয়েলো কালার উইথ, তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 এর রাইট আনসার এখানে কি হবে? কোয়েশ্চেন নাম্বার 4 এর এখানে রাইট আনসার হবে হাইড্রক্সি প্রোলিন। নিনহাইড্রিন টেস্ট বেসিক্যালি কি হয়? এটা একটা কেমিক্যাল টেস্ট যেটা কিনা অ্যামিনো অ্যাসিডের প্রেজেন্সটা ডিটেক্ট করে থাকে। এছাড়া প্রাইমারি সেকেন্ডারি অ্যামাইন্সের প্রেজেন্সটা ডিটেক্ট করে থাকে। প্রিন্সিপাল কি? নিনহাইড্রিন রিঅ্যাক্টস উইথ ফ্রি অ্যামিনো গ্রুপসের সাথে এটা রিঅ্যাক্ট করে থাকে, যেটা কিনা ডিঅ্যামিনেশনের যে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন সেটা লিড করে থাকে। এছাড়া এই রিঅ্যাকশনে কি তৈরি হয়? রুমেন্স পার্পল, এটা ডিপ ব্লু আর ভায়োলেট কালার, যেটা কিনা অ্যামিনো অ্যাসিড যে রয়েছে সেটার উপস্থিতিকে কনফার্ম করে থাকে। এটা প্রোলিন হাইড্রক্সিপ্লোরিন মতন একটা ইয়েলো কালার কম্পাউন্ড ডেভেলপ করে এবং অ্যাসপারজিন যেটা থাকে সেটা ব্রাউন কালারের মাধ্যমে ডেভেলপ হয়। কি ভাবে আমরা করতে পারি? প্রসিডিওরটা কি হয়? একটা 2% ইনহাইড্রিন সলিউশন তৈরি করতে হয় অ্যাসিটোন বা ইথানলের মধ্যে। তার মধ্যে ফিউ ড্রপস অফ সলিউশন অ্যাড করতে হয়, হিট করতে হয় এবং একটা ওয়াটার বাথের মধ্যে 5 মিনিট মতন রেখে দিতে হয়। আফটার দ্যাট কালার চেঞ্জটা দেখবো এই ব্রাউন কালার না ইয়েলো কালার এটা। অ্যাপ্লিকেশন ফরেনসিক ফিঙ্গারপ্রিন্টে ইউজ করা হয়, ফুড কোয়ালিটি টেস্টিংয়ে ইউজ করা হয় এবং প্রোটিন অ্যামিনো অ্যাসিড অ্যানালিসিসে কিন্তু ইউজ করা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে? Which of the following pair of carbohydrate is C2 epimer of each other? মানে কার্বনের 2 নাম্বার পজিশনে। তাহলে 5 এর রাইট আনসার কি হবে? ডি গ্লুকোজ এবং ডি ম্যানোজ। তাহলে এখানে আমাকে কোয়েশ্চেনটা কিসের উপর বেস করে দিয়েছে? এপিমার। আমরা পেড ব্যাচে এগুলো আলোচনা করি। আম, যে এপিমার বেসিক্যালি কি? এপিমার্স আর কার্বোহাইড্রেটস দ্যাট ডিফার ইন দ্য লোকেশন অফ দ্য হাইড্রক্সিল গ্রুপ in one location. Both D-glucose and D-galactose are the best examples. D-glucose and D-galactose epimers create a single difference at C4 carbon. ঠিক আছে? এটা C2 কার্বনের দিয়েছে, এখানে ম্যানোজ আর গ্লুকোজের দেখিয়েছে, আমি এখানে গ্লুকোজ আর গ্যালাক্টোজের দেখিয়েছি। তার মানে কিছুই না, পজিশনিংটা ওদের হাইড্রক্সিল গ্রুপে চেঞ্জ হয়ে থাকে এবং একজনের ক্ষেত্রে সেটা হয়তো রাইট সাইডে হবে, একজনের ক্ষেত্রে সেটা লেফট সাইডে হবে। দিস ইজ দ্য ডিফারেন্স। এটা C2 তে হয়, যেটা আমরা দেখলাম কার ক্ষেত্রে? এখানে আমরা C2 তে দেখলাম। এবং আমরা যদি দেখে থাকি যে যেরকম এখানে বলেছে যে কার্বন 2 এর যে পজিশনে সেখানে কিভাবে এপিমার ডেভেলপ হয়ে থাকে, বা এখানে কি বলছে যে which of the following pair of carbohydrate is C2 epimer of each other? কার্বনের 2 নাম্বার পজিশনে কে কে? তাহলে এখানে যদি আমরা রাইট আনসার দেখি, রাইট আনসার কি হবে? গ্লুকোজ এবং ম্যানোজের। কেন? কারণ এই যে হাইড্রক্সিল গ্রুপ যেটা রয়েছে একজনের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে সেটা রাইট সাইডে পজিশন করছে, আর একজনের ক্ষেত্রে সেটা লেফট সাইডে পজিশন করছে। সেম ভাবে কার্বনের যে 4 নাম্বার পজিশন রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাই, কি দেখতে পাই? সেম এপিমার ফরমেশন। এপিমার কি? এপিমার হচ্ছে নাথিং বাট ইটস দ্য লোকেশন অফ হাইড্রক্সিল গ্রুপ ইন ওয়ান লোকেশন বোথ ডি গ্লুকোজ অ্যান্ড দ্য ডি গ্যালাক্টোজ, যেটা আমরা কার্বনের 4 নাম্বার পজিশনে দেখতে পাই। আর ম্যানোজ আর গ্লুকোজের ক্ষেত্রে আমরা 2 নাম্বার পজিশনে কিন্তু দেখতে পাই। তাহলে এপিমারের যে ফরমেশনটা সেই ফরমেশনটা কিন্তু এইভাবে হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে? বিইউএন এর ফুল ফর্ম। বিইউএন এর ফুল ফর্ম, এখানে রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। এবং এর উপরে একটা ডিটেল ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। অ্যান্ড ইট ইজ ক্লাস 5। কোয়েশ্চেন নাম্বার 7, দ্য আইসিডিএস স্কিম সাপ্লাই
কিলোক্যালোরি পার ডে এনার্জি ফর প্রেগনেন্ট ওম্যান। কোয়েশ্চেন নাম্বার 7 এর রাইট আনসার কি হবে? যদি আমরা দেখি তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 এর রাইট আনসার হয়ে যাবে 600 কিলোক্যালোরি, এবং রিভাইজ যে রেটটা ছিল পার বেনিফিশিয়ারি সেটা হচ্ছে 7 টাকা। প্রোটিন যেখান থেকে কত পাবো? 18 থেকে 20 গ্রাম। কোয়েশ্চেন নাম্বার 8, এখানে বলা হয়েছে হ্যারিসন সালকাস ইজ ফাউন্ড ইন। কার কার ক্ষেত্রে আমি দেখতে পাই, মানে কোন পার্টিকুলার ডেফিসিয়েন্সির ক্ষেত্রে আমি দেখতে পাই? ভিটামিন ই হবে না, কারণ এর সাথে তো ভিশন রিলেটেড। ভিটামিন সি হবে না, স্কারভি। অস্টিওপোরোসিস, বেসিক্যালি দ্য পোরাস ফর্মেশন, তো সালকাস ফর্মেশনটা রিকেটসের সাথে যায়। এই যে গ্রুভিংটা, এই যে পাঁজরের যে বিষয়টা, এই বিষয়টাকে মেনলি কিন্তু হ্যারিসন সালকাস বলা হয়ে থাকে। তাহলে রিকেট বেসিক্যালি কি? ইট ইজ বেসিক্যালি লিডস উইথ সফট অ্যান্ড উইক বোনস ইন চিলড্রেন প্রাইমারিলি ডিউ টু আ ভিটামিন ডি, ক্যালসিয়াম আর ফসফেট ডেফিসিয়েন্সি। এক্ষেত্রে বোর্ড লেগস হতে পারে কেমন? এই যে বো লেগস হতে পারে, মানে এই রকম পজিশনিং হয়ে যায়, প্যারাইটাল বসিং দেখতে পাওয়া যায়, এছাড়া পিজিয়ান চেস্ট হয়ে যায়। ওকে, এই কন্ডিশনস গুলো কিন্তু ডেভেলপ হয়ে থাকে। সিমটমস যেটা দেখলাম, নকনি বা বো লেগ, এবং ডিলেড গ্রোথ, মোটর স্কিল, স্পাইনে পেন হয়, পেলভিস লেগসে পেন হয়। কিভাবে ট্রিটমেন্ট করা যায়? সানলাইট এক্সপোজার, ডায়েটারি অ্যাডজাস্টমেন্ট, তার সাথে সাথে ভিটামিন ডি সাপ্লিমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে? 9 বলেছে যে উইচ অফ দ্য ফলোইং ইজ মিনিমালি এক্সক্রিটেড ইন ইউরিন। মিলি মানে অর্থাৎ কম, সবচেয়ে কম পরিমাণে কোনটা এক্সক্রিট হয়। তাহলে এখানে দেখো পার্সেন্টেজ দেওয়া রয়েছে, যদি পসিবল হয় একটু জুম করে দেখে নেবে, কারণ এটা একটু হেজি আসছে। তো এখানে যদি আমি পার্সেন্টেজের বেসিসে দেখি তাহলে ইউরিক অ্যাসিড মাত্র 0.6 গ্রাম হয়, বাকি সমস্তটাই কিন্তু অনেকটাই বেশি। তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে ইউরিক অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 10, ক্রোমানল রিং ইজ আ বেসিক রিং স্ট্রাকচার অফ। ক্রোমানল রিং ইজ আ বেসিক রিং স্ট্রাকচার অফ। কার বেসিক রিং স্ট্রাকচার হবে? তাহলে ক্রোমানল, এখানে আমরা দেখেই বুঝতে পারছি ইট ইজ দ্য বেসিক রিং স্ট্রাকচার অফ। আমরা স্ট্রাকচার সবাই দেখেছি ভিটামিন ইর, কিন্তু এর সেই রিং স্ট্রাকচারটাকে যে ক্রোমানল বলা হয় সেটাই কিন্তু আমরা জানি না। আমরা জানি, আবার পার্শিয়ালি আমরা জানি না। তো রাইট আনসার কি হয়ে যাবে? ভিটামিন ই। কোয়েশ্চেন নাম্বার 11 বলছে দ্য আরডিএ টু 2020। অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আরডিএ এর কোয়েশ্চেন কেমন ভাবে দেবে, এটা কিন্তু একটা ভালো এক্সাম্পল। দ্য আরডিএ 2020 অফ জিঙ্ক ফর ইন্ডিয়ান অ্যাডোলেসেন্ট গার্লস ইজ, দ্য এজ গ্রুপ 13 থেকে 15 কতটা হবে? কোয়েশ্চেন নাম্বার 11 এর রাইট আনসার কি হবে? ইটস 12.5। আচ্ছা, এসজিপিটির ফুল ফর্ম, এসজিপিটির ফুল ফর্ম যদি আমরা দেখি তাহলে কোশ্চেন নাম্বার 12 এর রাইট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 12 এর রাইট আনসার হবে সেরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্স অ্যামিনেস। ওকে, কোশ্চেন নাম্বার 12 এর রাইট আনসার হবে সেরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্স অ্যামিনেস। এবার আমার কোশ্চেন আসবে যে কেন এসজিপিটি পড়বো? আমাকে এসজিপিটি পড়ার আগে ভাবতে হবে এটা কার সাথে রিলেটেড। এটা অ্যাকচুয়ালি একটা ডায়াগনস্টিক টেস্ট আমরা যদি বলতে পারি, ঠিক আছে, যেটা এই রকম প্রসেসের মাধ্যমে করা হয়ে থাকে। এবং এসজিপিটি বা এটা মানে ম্যাক্সিমাম টাইমে এএলটি বলা হয়ে থাকে, এটা লিভারের টেস্টিং এ আমরা ইউজ করে থাকি। তাহলে লিভার ডিজিজ তো রয়েছে সিলেবাসে, তাহলে এসজিপিটি যে দিয়েছে দেয়ার ইজ লজিক। আমরা বলবো না যে বাইরের থেকে, মানে অন্য গ্রহের থেকে প্রশ্ন দিয়েছে, সেটা আমরা বলবো না। লিভার যখন আমি পড়ছি, লিভারের থেরাপিউটিক যখন আমি পড়ছি, তাহলে ডায়াগনস্টিক টেস্ট পড়াটা তো দরকার, তাই না? সো দিস ইজ দ্য ফ্যাক্ট। ফাংশন, অ্যামিনো অ্যাসিড মেটাবলিজমে হেল্প করে, লিভার সেল ড্যামেজে ইন্ডিকেট করে থাকে, লিভার ডিজিজ বেসিক্যালি ডায়াগনোসিস সাহায্য করে। যদি হাই এসজিপিটি লেভেল হয় বুঝতে হবে হেপাটাইটিস আর সিরোসিস হয়েছে, ওবেসিটি, ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে, ভাইরাল ইনফেকশন হয়েছে, ঠিক আছে, এই কন্ডিশনগুলো বুঝতে হবে। সিমটমস, উইকনেস, জন্ডিস, অ্যাবডোমিনাল পেন, নশিয়ার, ভমিটিং। রেঞ্জ 7 থেকে 56, অনেক জায়গায় 40টাকে একটা অপটিমাম ধরা হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে? বলছে যে দ্য কম্পোজিশন অফ স্ট্রুভাইট স্টোন ইজ। স্ট্রুভাইট পাথরের গঠনগত উপাদান হলো, কি হবে? স্ট্রুভাইট স্টোন বেসিক্যালি এরকম দেখতে হয়। এটা কি? ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট হচ্ছে এর মেন কম্পোজিশন দিয়ে তৈরি হয়।
এবং দে আর অফেন অ্যাসোসিয়েটেড উইথ ইউটিআইস, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। কি কি কারণে হতে পারে? ব্যাকটেরিয়াল ইনফেকশন, অ্যালকালাইন ইউরিন, ফ্রিকুয়েন্ট ইউটিআইস। সিমটমস কি কি হতে পারে? প্রচণ্ড ব্যথা, স্পেশালি লোয়ার ব্যাক আর সাইডে। বার্নিং সেন্সেশন হয় ডিউরিং দ্য ইউরিনেশন প্রসেস। হিমাচুরিয়া দেখতে পাওয়া যায়, অর্থাৎ মূত্রে রক্তের উপস্থিতি। ক্লাউডি আর ফাউল স্মেলিং ইউরিন হয়। এছাড়া ফিভার দেখতে পাওয়া যায়। কি কিভাবে ট্রিট করা যায়? ফার্স্ট অফ অল অ্যান্টিবায়োটিক, এছাড়া এসডব্লিউএল, তার সাথে সাথে পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি, এছাড়া ইউরিনারি অ্যাসিডিফিকেশন। কি কিভাবে প্রিভেনশন করতে পারি? হাইড্রেশন, প্রপারলি জলটা খেতে হবে, এবং ডায়েটারি অ্যাডজাস্টমেন্ট। Question number 14, PEG refers to, PEG refers to, question number 14 কি হবে? Percutaneous endoscopic gastrostomy। বেসিক্যালি পারকিউটেনিয়াস এন্ডোস্কোপিক গ্যাস্ট্রোস্টমি এর প্রসেসিংটা এখানে দেখানো হয়েছে। এবং এটা কি? এটা বেসিক্যালি ফিডিং টিউব। এটাও রয়েছে বি শ্রীলক্ষ্মীতেই রয়েছে পিইজি। ওকে, তো এটাও কিন্তু মানে ইটস ইন সিলেবাস। And directly into the stomach through the abdominal wall. It is commonly performed when a patient is unable to consume food orally due to conditions like stroke, neurological disorder, head and neck cancer. কি কিভাবে প্রসেসটা রয়েছে? ফার্স্টে প্রিপারেটরি স্টেজ, তারপর এন্ডোস্কোপিক গাইডেন্স আমাকে দিতে হবে, টিউবটা প্লেসমেন্ট করতে হবে, এবং প্রপারলি যে টিউবটা গেছে নাকি সেটা আমাকে ফিডিংয়ের মাধ্যমে একবার ট্রায়াল দিতে হবে। কি কিভাবে পিইজি ইউজ করা হয়? নিউট্রিশনাল সাপোর্ট, তার সাথে সাথে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিকম্প্রেশন, লং টার্ম ফিডিং যেগুলো হয়ে থাকে। কমপ্লিকেশন কি হতে পারে যদি আমি পিইজি ইনসার্ট করে থাকি? ইনফেকশন, ব্লিডিং অর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পারফোরেশন, এছাড়া বিউরিড বাম্পার সিনড্রোম, যেটা কি? যেটা হচ্ছে টিউব বিকামস এমবেডেড ইন দ্য স্টমাক ওয়াল, মানে গেঁথে যায়, ওটাকে কোনোভাবে সরানো যায় না। Question number 15 বলছে ডিউরিং লেট প্রেগনেন্সি দ্য মেজর সোর্স অফ প্রোজেস্টেরন ইজ। লেট প্রেগনেন্সি, গর্ভাবস্থার শেষের দিকে প্রোজেস্টেরনের প্রধান উৎস কি? কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে রাইট আনসার কি হবে? রাইট আনসার এখানে হয়ে যাবে হচ্ছে প্লাজেন্টা। এবার প্রোজেস্টেরন কি? এটা কাইন্ড অফ স্টেরয়েড হরমোন, যেটা কিনা ইউটেরাস থেকে মেনলি ফার্টিলাইজেশন অফ ওভাম এবং প্রেগনেন্সি মেনটেনে সাহায্য করা হয়। স্টেরয়েডাল হতে পারে, নন স্টেরয়েডাল হতে পারে। আর কোথা থেকে সিক্রেট হতে পারে? ওভারিস, প্লাজেন্টা, সামটাইমস অ্যাড্রিনালিন গ্ল্যান্ড। যেহেতু এটা স্টেরয়েড হরমোন এবং স্টেট মেলদের ক্ষেত্রেও কিন্তু সিক্রেট হয়, বাট ইটস আ ভেরি মিনিমাল অ্যামাউন্ট। কোয়েশ্চেন নাম্বার 16, ট্রিপল এ সাইকেল, এটা কোথা থেকে দিয়েছে কোয়েশ্চেনটা? কমিউনিটি নিউট্রিশন থেকে। ডাজ নট ইনক্লুড, তার মানে ট্রিপল এর যদি আমি 3টে এ জানি তাহলে ইজিলি কিন্তু আনসার করতে পারবো। তাহলে 16 এ যদি আমি দেখে থাকি, রাইট আনসার কি হবে? অ্যাজাম্পশন। ট্রিপল এ সাইকেল বেসিক্যালি 3টে জিনিসের উপর স্ট্যান্ড করে, একটা অ্যাসেসমেন্ট, একটা অ্যানালিসিস আর একটা অ্যাকশন। ওকে, অ্যাসেসমেন্টে আমরা নিউট্রিশনাল স্টেটাস অ্যাসেস করি, অ্যানালিসিসে সেই স্টেটাসটাকে দেখি যে এর ক্ষেত্রে কোন কোন ফাইন্ডিংস আমি পেলাম, এবং অ্যাকশনের ক্ষেত্রে ওটাকে কমব্যাট করার জন্য আমি আর কি কি করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 17, লিস্ট কোলেস্টেরল কার মধ্যে থাকে? তাহলে ম্যাক্সিমামটা যদি জানি তাও আমি এখানে আনসার করতে পারবো। তাহলে এখানে রাইট আনসার কি হবে? ম্যাক্সিমাম জানি, এই 3টেতে ম্যাক্সিমাম থাকে, উই নো। তাহলে এখানে মানে অপশন এ হচ্ছে রাইট আনসার। তারপর হচ্ছে টোটোমেরাইজেশন কি? এটাও আমরা লাস্ট ডে আলোচনা করেছিলাম, যেদিনকে আমরা বেসিক্স অফ কার্বোহাইড্রেট ডে ডিসকাস করছিলাম, সেখানে যে টোটোমেরাইজেশন কি? এটা কি? এটা হচ্ছে শিফট টু হাইড্রোজেন অ্যাটম। ওকে, এটা কি? শিফট টু হাইড্রোজেন অ্যাটম। এটা একটা ফেনোমেনা ওয়্যার আ সিঙ্গল কেমিক্যাল কম্পাউন্ড টেন্ডস টু এক্সিস্ট ইন 2 or more ইন্টারকনভার্টেবল স্ট্রাকচার। তার মানে ওটাকে কনস্ট্যান্টলি আমি চেঞ্জ করতে পারি, এবং পজিশনিংটা কার চেঞ্জ হয়? যে হাইড্রোজেন রয়েছে সেই হাইড্রোজেনের মেনলি কিন্তু পজিশনিংটা চেঞ্জ হয়, এবং যে স্ট্রাকচারটা ফর্ম হয় সেটাকে টোটোমার্স কিন্তু বলা হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 19, কোয়েশ্চেন নাম্বার 19 এ যদি আমরা দেখি, বলছে পোলার অ্যামিনো অ্যাসিড, এক্সাম্পল অফ পোলার অ্যামিনো অ্যাসিড। কোয়েশ্চেন নাম্বার 19 এর রাইট আনসার হচ্ছে আরজি9। তাহলে পোলার অ্যামিনো অ্যাসিড কাদেরকে বলছে? যাদের বেসিক্যালি কেমিক্যাল প্রপার্টিস, পোলারিটিটা কেমিক্যাল প্রপার্টিস, পার্শিয়াল পজিটিভ এবং নেগেটিভ চার্জ যাদের ক্ষেত্রে থাকবে, যেই কারণে তাদের হাইড্রোফিলিক নেচারটা দেখতে পাওয়া যাবে, মানে ওয়াটার লাভিং। পোলারিটি অ্যারাইজেস ডিউ টু দ্য প্রেজেন্স অফ ফাংশনাল গ্রুপ। কোন কোন ফাংশনাল গ্রুপ? হাইড্রক্সিল,
অ্যামাইনো, কার্বক্সিল এবং সালফাইহাইড্রাল এইগুলোর জন্য কিন্তু মেনলি আমরা দেখতে পাবো, এবং এখানে কিন্তু আমরা কি দেখছি, Rg9 হচ্ছে এর রাইট আনসার। ওকে, Rg9 হচ্ছে এর রাইট আনসার। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ক্লাস, ভিটামিন ই রিডিউসেস দ্য রিকোয়ারমেন্ট অফ। ভিটামিন ই কার সাথে যুক্ত হয়ে কাজ করে? ইটস ভেরি এভিডেন্ট, ভিটামিন এ। আমরা যদি দেখে থাকি ভিটামিন ই, তাহলে সেলেনিয়ামের সাথে যুক্ত হয়ে কাজ করে থাকে, তাহলে রাইট আনসার কি হবে? সেলেনিয়াম। ওকে, সো দিস ইজ অল ফর টুডে, এবং নেক্সট ক্লাসে আমরা বাকি কোয়েশ্চেনগুলো আলোচনা করব। কেউ যদি পেড ব্যাচ নিতে ইন্টারেস্টেড হও, তাহলে অবশ্যই কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা এখানে মেল করতে পারো, এবং অল ডিটেলস কিন্তু তোমরা অ্যাভেল করতে পারো। সো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, ভিডিওকে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে, এবং কোনো ডাউট যদি থাকে এই নির্দিষ্ট ভিডিওর কমেন্টে কিন্তু সেটা আমায় জিজ্ঞেস করবে। কিপ স্টাডিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।